নমস্কার, বাংলা জাগোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি স্টার কথা। আর স্টার কথা মানে আপনারা তো জানেন যে স্টারেদের কথা, অর্থাৎ আমরা এই স্টার কথা অনুষ্ঠানে এমন এমন মানুষদের সম্পর্কে জানি, তাদের জীবনের কথা জানি, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকের মনে কিন্তু দাগ কেটে গেছে। আর সেরকমই আজকের কার সঙ্গে কথা বলবো নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের জানতে ইচ্ছে করছে, তার কথা শুনবেন আপনারা। আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি, এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন তিনি বিক্রম ঘোষ, তবলা বাদক বিক্রম ঘোষ। অনেক অনেক স্বাগত বাংলা জাগোয়। দাদা, তোমার শিল্পকলা সম্পর্কে সত্যি আমার দর্শকদের বলার মতো কিছুই নেই। আমি দর্শকরা দেখেছেন, জানেন যে তুমি কিভাবে তবলা যেন তোমার হাতে একদম, তবলা তোমারই বন্ধু, এটা প্রত্যেকটা মুহূর্তে মনে হয়। আমি একটুখানি তোমার ছোটোবেলার গল্পটা একটুখানি শুনতে চাইবো। কিভাবে কেটেছে ছোটোবেলা থেকে এই তবলার প্রতি ভালোবাসা, কবে থেকে জন্মালো? যবে থেকে আমি জন্মালাম। আমার বাবা পণ্ডিত শঙ্কর ঘোষ একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তবলা মাইস্ট্রোজ এভার। বাবা একদম ছোটোবেলা থেকে আমাকে হাতে খড়ি করায়। আমার একদম যখন আমি বোধহয় হামাগুড়ি দেওয়ার স্টেজ, তখন থেকে বাবা আমাকে একটা তবলার চক্রভিউয়ের মধ্যে রাখতো, অর্থাৎ একটা গোল সার্কেল করে তার মধ্যে ছেড়ে দিত, যাতে বাবার আশা ছিল যে আমি উঠে গিয়ে একটা না একটা তবলায় মারবো এবং তাতে আমার তবলার প্রতি প্রেম জন্মাবে। সেটা করতো এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছিল, সত্যিই তাই হয়। তারপর থেকে প্রপার তালিম শুরু হয় 2 বছর বয়স থেকে। আমার 1 বছর বয়স যখন, তখন আমরা আমেরিকাতে শিফট করি। আমরা ক্যালিফোর্নিয়াতে থাকতাম তখন। 1 বছর থেকে 5.5 বছর অবধি আমার বয়সের আমরা ওখানে থাকি, তারপরে ফিরে আসি কলকাতায়। তো সেই সময়টা বাবা এবং মা দুজনেই আলী আকবর কলেজ অফ মিউজিকে শেখাতেন। মা একজন বিখ্যাত সিঙ্গার, সংযুক্তা ঘোষ। তো আমার কোনো অল্টারনেটিভ ছিল না, মানে মিউজিশিয়ান হওয়া ছাড়া। কেননা বাবা মা দুজনেই মিউজিশিয়ান এবং চারিদিকে অ্যাটমসফিয়ারটা এত স্ট্রং ছিল মিউজিকের, যে কোনো বাচ্চাই সেই পরিবেশে বড় হলে সে মিউজিশিয়ানই তৈরি হবে। তো আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ছিল না। আমি খুব স্বেচ্ছায় এবং খুব ভালোবেসেই মিউজিক প্রফেশন করি, অনেক পরে সেটা, কিন্তু মিউজিককে ভালোবাসা শুরু একদম ছোটোবেলা থেকেই, জন্ম থেকেই বলা যেতে পারে, কারণ বাড়ির মধ্যে সারাক্ষণ গান বাজনা হতো। তুমি যেমনটা বললে যে ছোট থেকে তবলাকে দেখে বড় হয়েছো, তবলার আওয়াজ শুনে বড় হয়েছো, সুতরাং এটা নিজের কেরিয়ার করার ক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে? মানে এটাকে বড় যখন হলে তখন তো তুমি ভাবলে যে এই তবলাটাকেই নিজের একেবারে সারা জীবনের বন্ধু করে নেব কেরিয়ারের দিক থেকেও, সেটা কতটা তোমার কাছে চ্যালেঞ্জিং ছিল এই ভাবনাটা? এটা কখনোই চ্যালেঞ্জিং ছিল না, এটা খুব ন্যাচারাল ছিল। এই জন্য যে আমি তো আমার বাবাকে দেখেছি এত বড় একজন শিল্পী। সে আমার জন্ম, মানে আমার যখন থেকে জ্ঞান হয় তখন থেকে দেখেছি বাবা স্টেজে হাততালি দুর্দান্ত বাজাচ্ছে, পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খাঁ সাহেব, বিলাত খাঁ সাহেব এদের সঙ্গে। তো সেটা দেখে দেখে বড় হওয়া, এবং এটা যেন একটা ন্যাচারাল প্রোগ্রেশন যে আমিও একদিন বাবার স্থানে, যেখানে বাবা স্টেজে বসতেন সেই জায়গায় আমিও বসবো। এইটা ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমিও একদিন করবো, এবং সেটা বাবারও স্বপ্ন ছিল, মায়েরও স্বপ্ন ছিল। তো এটা কোনো ডিফিকাল্ট ট্রানজিশন বা কোনো খুব একটা ভেবেচিন্তে কিছু করা তা নয়। যদিও আমি ইংরেজি সাহিত্যে এমএ করি এবং সেটা আমার পড়াশোনার দিকটাও খুব স্ট্রং ছিল। লামার্টনিয়ার অফ বয়েজ কলকাতাতে পড়াশোনা করা, সেন্ট জেভিয়ার্স কলেজে গ্র্যাজুয়েশন করা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। কিন্তু আমার মাথার মধ্যে এরকম কখনই কোনো দ্বিধা ছিল না যে আমি প্রফেশনালি তবলা বাজাবো কি বাজাবো না, সেটা খুব একটা কখনোই মনে হয়নি। মানে একটা জাংচার এসেছিলো যখন বাবা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে কী করবি, তুই কি প্রফেসর হবি নাকি মিউজিশিয়ান হবি, তখন আমি খুব ইজিলি বলেছিলাম যে আমি তবলা বাজাবো। ছোট থেকে যেহেতু বিখ্যাত, তোমার বাবাও তবলা বাদক ছিলেন, বিখ্যাত পণ্ডিত শ্রী শঙ্কর ঘোষ, সুতরাং তার কাছ থেকে কতটা তুমি সুবিধা পেয়েছো নিজের কেরিয়ারের এক একটা ধাপ করে এগোতে? যেখানে শিক্ষার জায়গা, এবং এটা খুব পাবলিক নলেজ, যারা আমাকে চেনে বা আমার সম্বন্ধে জানে তারা সকলে এটা জানি যে শিক্ষার জায়গাতে 100-এ 150 তালিম পেয়েছি, শিক্ষা পেয়েছি বাবার কাছ থেকে। এতটাই সে মানে উজাড় করে শিখিয়েছে আমাকে। যেখানে ক্যারিয়ার জায়গাটা আসছে, ক্যারিয়ারের হেল্প, অর্থাৎ
4টে লোককে ফোন করে বলা আমার ছেলে ভালো বাজাচ্ছে, বা আমাকে বলা ওখানে চলে যা, ওখানে তোর এগোনোর একটা রাস্তা হবে। খুব ক্লিয়ারলি বলে দিয়েছিল। যেদিন আমি বলেছিলাম এমএ পরীক্ষার পাশ করার পরের দিন, যেটা তোমাকে বললাম এক্ষুনি, যে জিজ্ঞেস করেছিল যে কী করবি, আমি বললাম তবলা বাজাবো। তো সেই দিনই বলে দিয়েছিল যে শিক্ষাটা তো তোকে পুরোপুরি করে দিয়েছি, আরও যতটা দরকার সেটুকু করে দেবো, কিন্তু এক বিন্দুও হেল্প যেন এক্সপেক্ট করিস না। হ্যাঁ, সো হি ডিড নট হেল্প ইন এনি মিনিস্কিউল ওয়ে। এবং সেটা যারা আমাকে চেনে, কখনো অভিমান হয়েছিল সেই জায়গাটা থেকে? হ্যাঁ, একটু হয়েছিল। একটা সময় ছিল যখন বাবা, আমার মনে আছে একটা পার্টিকুলার দিন যেখানে পাটনা শহরে খুব বড় তখন প্রোগ্রাম হতো, লঙ্গরটলি, গোবিন্দ মিত্রার দুর্গাপুজোর প্রোগ্রাম হতো, বিশাল করে হতো। সেখানে রবিশঙ্করজি, আলিবা খান সাহেব, নিখিল ব্যানার্জি সবাই আসতেন। সেইখানে সবাই বাজাতে চাইতো। তো বাবার কাছে ফোন এসেছিল পাটনা থেকে, ল্যান্ডলাইন। আমি পাশের পর্দার আড়াল থেকে শুনছিলাম, আর শুনতে পাচ্ছিলাম যে ওপার থেকে বলছে যে आपका कोई शागिर्द है जिनको आप यहाँ रेफरेंस देना चाहते हैं कि यहाँ बजाएंगे। তো বাবা একে একে সবার নাম নেয়, এবং তার মধ্যে আমার যারা কন্টেম্পোরারিজ, অরূপ চ্যাটার্জি, তন্ময় বোস, পরিমল চক্রবর্তী, অনেকের নাম নিয়েছিল বাবা, আমার নামটা নেয়নি। এবং তাতে আমার খুব অভিমান হয়েছিল, মনে হয়েছিল যে তখন। কিন্তু যেটা মজার হলো যে এইসব বলে বাবা ফোনটা যখন ছাড়লো, আবার ফোনটা বাজলো, তখন ওদিক থেকে ভদ্রলোক বললেন যে আচ্ছা আপকা বেটা ভি তো বাজাতা है, তো आपने उनका नाम नहीं लिया। তখন বাবা উত্তরে বলল उनका नाम तो आप लेंगे, हम क्यों लेंगे। বাবা চেয়েছিল যে আমি নিজের পায়ে নিজের দমে দাঁড়াই, এবং কোনো রকম হেল্প ছাড়া। আর বাবা বলেছিল আমার শিক্ষার জায়গা থেকে তো তোকে মানে সব শিখিয়ে দিয়েছি, কোনো কার্পণ্য করিনি, তো এইটা তোকে নিজে করতে। এবং সেটা অনেক পরে আমি বুঝি যে সেটার মর্ম। কারণ একজন যখন নিজে একটা কাজ করে, নিজে যখন সেই জিনিসটা অর্জন করে, তার ভেতরে যে মানুষটা তখন তৈরি হয়, সেই স্ট্রেংথটা কিন্তু সারা জীবন বাঁচার একটা স্ট্রেংথ। আজও যে ছুটে চলেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু নিয়ে, এখনও মনে হয় যে এটা করলে ভালো, ওটা করা উচিত, সেটার কারণ কিন্তু বাবা এবং বাবার ওই চিঙ্গারি জ্বালিয়ে দেওয়াটা। দাদা, তোমার কেরিয়ারের টার্নিং পয়েন্টটা একটুখানি জানবো। 3টে টার্নিং পয়েন্ট আছে। একটা হচ্ছে 1993 16th নভেম্বর, যখন আমি প্রথমবার পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বাজাই। সেটা একটা হিউজ টার্নিং পয়েন্ট, কারণ আমি ব্রাসেলস শহরে গিয়েছিলাম একটা অন্য প্রোগ্রাম করতে। কোনো ধারণা ছিল না যে আমি সেখানে গিয়ে রবিশঙ্করজির সঙ্গে বাজাবো, কিন্তু উনি একটা ঘরোয়া অনুষ্ঠানে আমাকে শুনতে এসেছিলেন, একজনের বাড়িতে খাওয়া দাওয়া করতে এসে শুনেছিলেন। সেই দিন রাত্রিবেলা 12টার সময় ফোন করে বললেন, পরশু দিন তো আমি বাজাচ্ছি, তোমার বাজনা খুব ভালো লেগেছে, তুমি কি আমার সঙ্গে বাজাবে। এই হলো টার্নিং পয়েন্ট অ্যান্ড হাউ আর কি। মানে একটা মানুষের জীবন, আমার তখন রোজগার ছিল কয়েকশো টাকা মাসে। সেখান থেকে আমি এটা অনেকবার বলি যে আমার জীবনে আমি কখনো হাজার দেখিনি, আমি কয়েকশো থেকে লাখে উঠে গেছিলাম। তো ওই একটি রাত্রিরে যখন ওনার সঙ্গে বাজালাম, এবং তারপর থেকে উনি আমাকে রেগুলার ওনার তবলা প্লেয়ারের মর্যাদা দিয়ে নিলেন। দীর্ঘ 12 বছর বাজিয়েছি ওনার সঙ্গে। সেই যে জাম্পটা, দ্যাট এনশিওর্ড দ্যাট মাই ইনকাম ওয়েন্ট ফ্রম a few hundred rupees to lakhs, এবং আমার যে স্টেটাসটা হয়ে গেল পৃথিবীর দরবারে। পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে তুমি যেই এক স্টেজে বসে অ্যাকম্পানি করলে, তখন ইট ইজ এ হিউজ মানে ড্রিম ফর এনিবডি। তখনকার দিনে যারা তবলা বাজাতেন তারা এরকম একটি মানুষও ছিল না যার স্বপ্ন ছিল না যে রবিশঙ্করজির সঙ্গে বাজাবে, হতে পারে না, বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ম্যান ইন দ্য বিজনেস, সো টু সে, ওয়ার্ল্ড ওয়াইড। তো ওনার সঙ্গে তারপরে সারা পৃথিবী ট্যুর করা, বছরে 100 থেকে 120টা করে কনসার্ট বাজানো, দীর্ঘ 11-12 বছর ধরে এরকম কোনো হল নেই যেখানে বাজাইনি ওনার সঙ্গে। এবং যে মেলামেশাটা ছিল, মানে এরকমও হয়েছে যে স্টিংয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এরকমও হয়েছে যে গোল্ডি হর্ন বসে আছে, টম হ্যাঙ্কস বসে আছে অডিয়েন্সে, তারা শুনতে আসছে। সেটা ওনার দৌলতে হয়েছে, ওনার ওই হিউজ ফেমের দৌলতে হয়েছে। এবং সাংঘাতিক একজন আর্টিস্ট, যার সঙ্গে ঘর করে আমি অনেক কিছু শিখেছি, শুধু গান বাজনা নয়, জীবনবোধ সম্বন্ধে অনেক কিছু শিখেছি। তো এটা একটা সার্টেনলি একটা হিউজ টার্নিং পয়েন্ট ছিল।
তারপরে হচ্ছে 2001 সাল, যখন আমার প্রথম ফিউশন অ্যালবাম এবং ফিউশন শো লঞ্চ হয় রিদমস্কেপ। সেটা হচ্ছে 2001 2002 জানুয়ারি মাসে ফার্স্ট বিগ কনসার্ট নেহরু সেন্টার মুম্বাই আমরা করেছিলাম। তো সেটার আজকে 22 বছর হলো। ওইটা দ্য অ্যালবাম বিকেম আ হিউমাঙ্গাস হিট, এবং আমরা আমাদের শোজ ভীষণ পপুলার হয়ে গেল। এখনও আমাদের ব্যান্ড ইজ প্রবলি দ্য লংগেস্ট স্ট্যান্ডিং ফিউশন ব্যান্ড ইন দ্য কান্ট্রি, এবং আমরা এখনও প্রচুর শোজ করি, ভেরি হাই প্রোফাইল শোজ, কলেজ শোজও করি, কর্পোরেটসও করি। তো ইট ইজ আ হিউজ ব্লেসিং। আর 3 নম্বর হচ্ছে ছায়াছবির জগতে পদার্পণ, যেটা আমি 54টা সিনেমার মিউজিক করেছি, ফিচার ফিল্মস, এবং তার মধ্যে প্রচুর হিটস রয়েছে। গিরিশ মালিকের জলের জন্য অস্কার কন্টেনশন পাওয়া, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য থার্ড বিগ জাম্প যাকে বলে, যেটা তুমি বললে আর কি, ক্যারিয়ার ফোকাল পয়েন্ট। অফকোর্স সেটা কোয়েনসাইড করলো আমার অত্যন্ত প্রিয় বন্ধু অরিন্দম শীলের সঙ্গে একটা গঠবন্ধনে। আমরা একসঙ্গে 24টা সিনেমা করেছি, ওর সব কটা ছবি আমার করা। তো এই দুটো জিনিস একসঙ্গে হয়ে, গিরিশের জল গেটিং অ্যান অস্কার কন্টেনশন ফর মি অ্যান্ড সোনু নিগম, আমরা একসঙ্গে মিউজিক করেছিলাম, এবং অরিন্দমের ছবিগুলো আসা, সেগুলো হিট হওয়া, একের পর এক বাংলা সিনেমায় একটা স্থান করা মিউজিক ডিরেক্টর হিসেবে, এবং হিন্দি ছবিতে একটা ভালো ভালো ছবির মিউজিক আমি করেছি অনেকগুলো, এখনও করছি। গত বছরও সঞ্জয় দত্তের তোরবাজ করেছি, এখন ব্যান্ড অফ মহারাজাস চলছে। তো দিস 3 পয়েন্টস আমার ক্যারিয়ারে আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট 3টে পয়েন্ট। এই বর্তমান প্রজন্মের কাছে ফিউশন মিউজিক, তারা তোমার মাধ্যমে আরও বেশি তাদের মধ্যে এটা প্রভাবিত হয় যে ফিউশন মিউজিক নিয়ে এগোবো, তারা ভাবতে থাকে। সুতরাং তাদের মধ্যে সেই খিদেটা দেখতে পাও কখনো, যেটা হয়তো তোমার মধ্যে তোমার একেবারে শুরুর দিকে ছিল, ফিউশন মিউজিক নিয়ে যখন তুমি ভাবনা চিন্তা করেছিলে শুরুর দিকে ছিল, সেই খিদেটা দেখতে পাও? হ্যাঁ, অবশ্যই খিদে দেখতে পাই, কিন্তু সেই খিদে তো আমার আজও আছে, সেই খিদে আমার এখনও আছে। যে খিদে, ওই জন্য কারোর মধ্যে সেই খিদে দেখলে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারি, কারণ সেই খিদেটা যদি আমার পাস্টে হতো তাহলে হয়তো আমি ভুলে যেতাম, কিন্তু যেহেতু ওটা এখনও প্রেজেন্ট, আমি দেখলেই মনে হয় আরে ওই তো আমি। তো সেটা সবসময় হয়। তবে এটুকু বলবো যে একটা নতুন কিছু নিয়ে কাজ করা ইজ আ হিউজ রিস্ক, স্পেশালি যে লোকটা অলরেডি ক্লাসিক্যাল মিউজিক জগতে একটা সার্টেন স্থান করে ফেলেছে, যেখানে আমার একটা নাম ডাক রবিশঙ্করজির সঙ্গে বাজাই, সেখান থেকে একটা ভিন্ন পথে চলা ইজ ভেরি ভেরি রিস্কি, এবং সেটা নিতে পারার, সেই রিস্কটা নেওয়ার আগে আমার মনে হয় যে একটা মানসিক প্রস্তুতি লাগে। সেটা শুধু ট্যালেন্ট হলে হয় না, বা শুধু সেটা একটা মানুষ যদি ভাবলো যে আমি এটা করব না, সেটা করতে গেলে বিশাল একটা প্রিপারেশনের জায়গা আছে। সেটা মেন্টাল প্রিপারেশন, একটা সুফিয়ানা থাকতে হবে ক্যারেক্টারের মধ্যে, যে আমি ছেড়ে দিতে পারি, আবার ধরে নিতে পারি। এই একটা কী বলবো, একটা অলমোস্ট আ বিট অফ আ গ্যাম্বল আর কি। এই টেন্ডেন্সিটা থাকলে, আমাকে যেরকম একজন বন্ধু আমার খুব সুন্দর একটা কথা গত সপ্তাহে বলল যে ইট লুকস টু মি লাইক ইউ লাইক টু স্ট্যান্ড অন দ্য ক্লিফ অ্যান্ড জাম্প ওয়ান্স ইন আ ওয়াইল, উইচ ইজ আ ফ্যাক্ট। আমার সেটা নেচারের মধ্যেই রয়েছে। তো সেইটা খুব দরকার একটা আর্টিস্টের জন্য। সে যদি কমফর্ট জোনে বেঁধে যায়, তাহলে তার সেই ঝাঁপ মারাটা বোধহয় আর হয়ে ওঠে না। সো যারাই শুনছেন, যারা অন্য কাজ করতে চান, এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে চান, ভেঙে বেরোতে চান গতানুগতিক মিউজিক থেকে, তাদের জন্য এটা বলা যে সাহস দরকার, এবং অনেকখানি রিসার্চ, যে আমি যে কাজটা করতে চলেছি সেটার, কারণ তখনকার দিনে ফিউশনের খুব একটা কোনো এক্সাম্পল ছিল না, ছিল টুকটাক ছিল, বাট একটা নতুন সাউন্ড নিয়ে আসা, সেটা অ্যাকসেপ্টেবল হবে কি না তার জন্য একটা প্রিপারেশন হিউজ লাগে, সেটা কিন্তু করতে হবে, তাহলেই সেটা হয়। একেবারেই দাদা, আমরা শিল্পীদের সম্পর্কে যখন জানি তখন তাদের শিল্পকলা নিয়ে তো কথা হয়, কিন্তু মানুষ তো একটু ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে চায়। সুতরাং আর শিল্পীদের সম্পর্কে সাধারণ মানুষের, আমাদের বিশেষ করে ধারণা যে তারা হয়তো খুব ভাবুক প্রকৃতির, খুব নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে, একদম চুপচাপ। আমি একটু তোমার আর জয়াদের কেমিস্ট্রিটা যদি তোমার কাছে একটুখানি জানতে চাই, যে তুমিও কি একেবারে ব্যক্তিগত জীবনে চুপচাপ, শান্ত, ভাবুক প্রকৃতির, নাকি খুব প্রাণোচ্ছল মানুষ, একটুখানি জানবো।
আমি তো আমারটা আমি বলতে পারি, জয়ারটা জয়া বলবে, কিন্তু আমি আমারটা বলতে পারি যে আমি সব, আমি সব, তুমি যা যা কল্পনা করতে পারো আমি সব। একজন আর্টিস্ট বলে বলছি না, আমার নেচারটা হচ্ছে যে আমি জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে পছন্দ করি, এবং সেইটার জন্য আহ, তোমাকে তো আমার ভেতরে অনেকগুলো সত্তা রয়েছে। শুধু বিক্রম যে দেখছো এইভাবে বসে আছে, তুমি হয়তো আমাকে একটা অন্য স্পেসে নিয়ে গিয়ে ফেললে সেই মানুষটা সম্পূর্ণ পাল্টে যাবে, এবং পাল্টাতে পারি বলেই তো এতগুলো ক্যারিয়ার জাগল করছি। পাল্টাতে না পারলে একজন যদি স্ট্যাটিক থাকে তাহলে সে কিন্তু এক তো সে স্ট্যাটিক হলে তার লাইফটা ইন্টারেস্টিং হবে না। সে যদি একটা বাক্সের মধ্যে জীবনটা বাঁচে তাহলে তার লাইফটা ইন্টারেস্টিং হবে না। আর লাইফ যদি ইন্টারেস্টিং না হয় তাহলে তুমি তোমার আর্ট বা সঙ্গীত দিয়ে বলবেটা কি? বলার কিছু থাকবে না তোমার কাছে। তোমার কাছে তো গল্প থাকতে হবে, আর গল্প রোজ তৈরি হতে হবে গল্প, তবেই তোমার একটা নতুন গান আসবে, একটা নতুন সুর আসবে, একটা নতুন কাজ করার ইচ্ছে জাগবে। তুমি যেই গতানুগতিকে ফেঁসে যাবে তখন অ্যাজ অ্যান আর্টিস্ট আমার ধারণা যে মানুষ আর এগোয় না। তো আই অ্যাম লাইক দ্যাট। এবং জয়াও একটা, যেহেতু ও একজন বিরাট বড় আর্টিস্ট, ওর 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 ক্ষেত্রে ফিল্মে বা ডান্সে ও খুব এক্সাইটেবল পারসন। আমরা খুব একটা চুপচাপ নই, আমরা চুপ করে বসে আছি ভাবুক না, আমরা এক্সাইটেবল। অর্থাৎ একটা কিছু নতুন দেখলে দুজনেই লাফিয়ে উঠি, ওরে বাবা রে এটা কী হলো। হ্যাঁ, একটা ভালো পারফরমেন্স দেখলাম, ভালো গান শুনলাম, ভালো সিনেমা দেখলাম, একেবারে সেটার আলোচনা 3-4 ঘন্টা চলে। তো যে এটা কেন, ওটা কী করে হলো, কেন হলো না, কী করে হলো, আমরা কী করে এটা করতে পারি, আমরা কীভাবে আরও ভালো করব। তো ওই এক্সাইটমেন্টটা, চাইল্ড লাইক এক্সাইটমেন্ট ইজ ভেরি নেসেসারি ফর আর্টিস্টস। সেটা যদি না থাকে তাহলে সে যেদিন থেকে বাচ্চা হওয়া বন্ধ হয়ে যাবে, সে যদি শিশু সুলভ না হয়, এক্সাইটেড না হতে পারে, তাহলে সে বৃদ্ধ, এবং বৃদ্ধ ইজ আ মাইন্ড স্টেট, ইট ইজ নট অ্যান এজ। তো সে যদি তাই হয়ে যায় তাহলে তার নতুন কী দেওয়ার আছে আর। তো আমি তো নিজেকে মনে করি চিরশিশু। দাদা, তুমি আর জয়াদি দুজনেই হঠাৎ নেড়ার জন্যে ছবিতে ছিলে, দুজনে একসঙ্গে। সেটা কতটা এক্সাইটমেন্টের ছিল সেই ছবিটা করার সময়, একটুখানি স্টোরিটা। এক্সাইটমেন্ট ডেফিনেটলি ছিল খুব বেশি বলেই তো বিয়ে করলাম। মানে আমরা একে অপরের সঙ্গে ছবির সূত্রেই আলাপ হলো, এবং আলাপ হয়ে উইদিন 4 months উই গট ম্যারিড। তো ওই চট দেখা পট বিবাহ, এরকম ব্যাপার আর কি। মানে দেয়ার ওয়াজ নো টাইম ওয়েস্টেড। আমি ওকে দেখেছিলাম, আর দেখার মানে তৃতীয় দিন বা চতুর্থ দিনেই মনে করেছিলাম যে একে বিয়ে করা যায়, মানে যদি ও রাজি হয় তাহলে ওকে বিয়ে করবো। সো সেটা, ওইটাও আবার ওই বললাম না যে আমি ক্লিফে দাঁড়িয়ে থাকি, মানে ঝাঁপ মারতে হলে মেরে দেবো ঝাঁপ। হ্যাঁ, সেটা ওর মধ্যেও আছে, নাহলে ও কী করে বিয়ে করতো। ও একটা টক করে একটা অচেনা লোককে হঠাৎ করে বিয়ে করে ফেললো, এবং সেটা কোথাও একটা সোলের টান থাকলে তখন সেটা হয়। এবং সেই সোলের টান শুধু না, সোলটাকে চেনার ক্ষমতাও থাকতে হবে যে আমি এটা করবো কি না। লোকে ভয় পেয়ে যায়, ওরে বাবারে এটা আবার কী হবে। হ্যাঁ, ঠিক যেই মানসিকতা নিয়ে আমি ফিউশন মিউজিকে ঝাঁপ দিয়েছিলাম, একটা ফুল ব্লোন ক্লাসিক্যাল ক্যারিয়ারকে খানিকটা সাইড ট্র্যাক করে, ঠিক সেই মানসিকতা নিয়ে আমি জয়াকে বিয়ে করেছিলাম, যে জয় মা চলো দেখা জায়গা। হ্যাঁ দাদা, রিদম স্কিপের কথাটা তোমার মানে মাথায় এলো কি করে? এই চিন্তাধারাটা কবে থেকে তৈরি হলো? আমার স্কুলের বন্ধুরা, লামাটনের বন্ধুরা কেউ আমার শো দেখতে যেত না। হ্যাঁ, তারা ক্লাসিক্যাল শোজ দেখতে চাইতো না, বেশিরভাগ বন্ধুরাই দেখতে চাইতো না। তারা বলতো যে শক্ত জিনিস বুঝতে পারি না, হ্যানা তানা এসব বলতো। তাতে খারাপ লাগতো, আমি এতটাই তখন বাজাচ্ছি সারা পৃথিবীতে, কিন্তু ওরা আসছে না দেখতে, খারাপ লাগতো। চিন্তা করলাম যে কেন আসছে না। তো 2-3টে জিনিস মনে হলো, যে একটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ইজ মিসিং ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সেটা হচ্ছে দ্য ভেরি লো এন্ড অক্টেভ, একটা লোয়ার অক্টেভ, যেটা ওয়েস্টার্ন রক অ্যান্ড রোল বা এতে রয়েছে বেস গিটার, যে অক্টেভটা ধরে, বা তুমি ধরো একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কন্ট্রাবাস যেটা ধরে, সেই অক্টেভটা আমাদের নেই। আমাদের লোয়েস্ট যেটা অক্টেভ সেটা খরচের তারে আছে বা বায়াতে আছে, কিন্তু এই যে
পাঞ্চি একটা বেস গিটারের লো এন্ড একটা, সেটা মনে হয়েছিল যদি আমরা আনতে পারি ইনটু দ্য মিক্স অফ আ শো, অফ আ ক্লাসিক্যালি ড্রিভেন শো। রিদমস্কেপ ইজ নাথিং বাট ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু সেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে দুটো চেঞ্জ, একটা হলো অক্টেভটাকে লো SH-11 বেস গিটার টোন অন দ্য হ্যান্ডসনিক, যেটা আমি ইন্ট্রোডিউস করলাম 2000 সালে, এবং তার সঙ্গে মিউজিকটাকে এডিট করা ইন আ ভেরি এক্সাইটিং ওয়ে। এই দুটো জিনিস করে রিদমস্কেপের জন্ম হয়, এবং মেলোডিক এবং রিদমের একটা খুব হাই এনার্জি প্রেজেন্টেশন। এটা যেই হলো, তার কিছুদিনের মধ্যেই আমি দেখলাম আমার সব বন্ধুরা আসতে শুরু করলো, এবং আমার যে পুরো ইউথ ফ্যান বেসটা, যেটা এখনও তাই, দে লাভড দ্য সাউন্ড, কারণ দে ফাউন্ড ইট টু বি ভেরি হাই এনার্জি, ভেরি এক্সাইটিং, এবং ভেরি রিদমিক্যালি ভাইব্রেন্ট। সেই জিনিসটা রিদমস্কেপকে ভেবে করা হয়েছিল যে এটা কী করে আরও ভাইব্রেন্ট করা যেতে পারে, যাতে এই জেনারেশনকে টানা যায়। এবং এখন একটা অন্য জেনারেশন, তারাও আসছে দেখতে, তারাও দেখে বলছে ও মাই গড এটা কি। হ্যাঁ, সো দিস ইজ দ্য কনস্ট্রাক্ট অফ রিদমস্কেপ। ইট ইজ মেন্ট টু বি very frankly a bridge for the non-initiated to go to getting initiated into Indian classical music. এই ব্রিজটা রিদমস্কেপ এই কাজটা করে। বাবা মা তো অবশ্যই ইন্সপিরেশন তোমার, এছাড়াও তোমার কাছে ইন্সপিরেশন কে বা কারা? বাবা আমার গুরু পণ্ডিত এস শেখর, যার কাছে আমি মৃদঙ্গমের বাদন শৈলী তবলায় শিখেছি, এবং পণ্ডিত রবিশঙ্কর, যার সঙ্গে আমি এত বছর বাজিয়েছি, উনিও আমার গুরু। এছাড়া এর বাইরে আমার কম্পোজিশনের জায়গা থেকে আমি আমার মানসিক গুরু আর ডি বর্মনকে মানি। আমার মনে হয় পঞ্চমদা ইজ মাই মানসিক গুরু। আমি অবশ্যই তাকে কোনোদিন মিটও করিনি, ওই একালব্য বলা যেতে পারে আর কি, কিন্তু আমার নিজস্ব একটা সাউন্ড আছে, কিন্তু তার মধ্যেও অনেক সময় আমি নিজেই খুঁজে পাই পঞ্চমদার ঝলক দেখতে পাই আমি। এবং আই এম এ হিউজ ফ্যান অফ কিশোর কুমার অলসো। সো এই দুটোর মানুষ আমাকে বিশালভাবে ইন্সপায়ার করেছে আমার ইন্ডিয়ান ফিল্ম কম্পোজিশনসে। দাদা, এই প্রজন্মে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা চিন্তা করছে যে ফিউশন মিউজিক নিয়ে এগোবে, চিন্তাধারা সেরকম রয়েছে, বা এর একই সঙ্গে আমি বলবো যে যারা তবলাকে তোমার মতোই নিজে সারা জীবনের বন্ধু করে নিতে চাইবে, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাইবে? শিক্ষা সর্বপ্রথম, যেটা একদম ইজ এ নন কম্প্রোমাইজিং এরিয়া। তুমি যদি ভালো করে না শেখো, যদি গুরু ভালো না হয়, শিক্ষা ভালো না হয়, এবং তারপরে যদি রেয়াজ না করো, তাহলে তোমার স্কিল সেটটা তৈরি হবে না। এক নম্বর, এর কোনো দ্বিমত নেই, এটা কোনো ভেরিয়েবল নেই, লিটারালি কিছু নেই। একটা আছে, সে মানে মিলিয়নসে একটা কিশোর কুমার, সে ক্লাসিক্যাল মিউজিক শেখেনি, কিন্তু শেখেনি বললে কী হবে, সে চর্চা করেছে বলেই একটা তুমি জানে কে সোচকর গাইতে পারছে, সে মেরে নানা সাবন ভাদো গাইতে পারছে, তো নিশ্চয়ই তারও চর্চা ছিল সেই জায়গায়। হ্যাঁ, এই শিক্ষা এবং চর্চা ছাড়া ইউ ক্যানট এক্সপেক্ট টু হ্যাভ আ লং লাস্টিং ক্যারিয়ার। হ্যাঁ, ফ্ল্যাশ ইন দ্য প্যান হতেই পারে, অনেক লোক আছে, অনেক নাম আছে যারা 5 বছর নাম করে হাওয়া, কিন্তু সিকিওর লং টার্ম ক্যারিয়ার অফ ফুলফিলমেন্ট নিডস ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস, নিষ্ঠা। এইটা যদি থাকে তাহলে তুমি তবলা বাজাও আর ফিউশন করো আর গান গাও আর নাচো, যাই করো, ইউ উইল গো আ সার্টেন ডিস্টেন্স। তারপরে হচ্ছে তোমার কীরকম সম্পর্ক তৈরি করার স্কিল সেট, তুমি কতটা পাবলিক রিলেশনস ভালো করছো, আজকের তারিখে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার কতটা দিগদর্শন রয়েছে। ফিউশন মিউজিক করতে গেলে তোমার দিগদর্শন লাগে, তুমি হঠাৎ করে একটা ভিন্ন জিনিসকে আরেকটার সঙ্গে মিলিয়ে দিতে পারবে না যদি না তোমার বোধ থাকে। তো অল অফ ইট ইজ টুগেদার, মানে ইটস নট ইজি, বাট ইটস অল ভেরি এক্সাইটিং অলসো। খুব মজার একটা দারুণ জগৎ, তার মধ্যে ঢুকতে গেলে একটা নিষ্ঠা নিয়ে ঢুকলে কিন্তু অনেকটাই করা যায়। একেবারেই তাই, সত্যি সেই নিষ্ঠাটা সত্যি ভীষণ দরকার হয়। আর অবশ্যই এটা এই প্রজন্মের মানুষজনের জন্য, এই প্রজন্মে যারা রয়েছে তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। দাদা কি বলল সেই কথাটা সত্যি যদি মাথায় বসিয়ে নেওয়া যায়, হয়তো জীবনে উন্নতির পথটা হয়তো খুলে যাবে। আমার সঙ্গে এতক্ষণ যা আড্ডা জমিয়েছেন যিনি, আপনাদের শোনালাম তার কথাটা, তার একেবারে
ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত জীবনটা কিভাবে এগিয়ে বেড়ে উঠেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে এগিয়ে চলেছেন তিনি, তার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো স্টার কথা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এপিসোডে। নজর রাখুন বাংলা জাগোয়।